চোখে তীব্র আলো, আর একই সাথে কর্ণকুহরে সাইমের ডাক পৌঁছাতে খেয়া ধীরে ধীরে চোখ মেলল। সাইম ওর ঠিক পাশে বসে আছে। ওর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি খেয়ার নরম গালে ধীর গতিতে স্লাইড করছে। খেয়া পিটপিট করে তাকালো। সাইম ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে মৃদুস্বরে বলল, গুড মর্নিং। খেয়া একটা দীর্ঘ হামি দিল। শুয়ে থেকে বা হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে জড়ানো গলায় বলল, গুড মর্নিং। খেয়ার হাতটা আলতো করে সরিয়ে দিয়ে সাইম বলল, এভাবে চোখ কসলাতে নেই, এবার ওঠো, 7টা বাজতে চলল। খেয়া মুখ কুচকে উঠে বসল। গায়ের কাঁথা সরিয়ে চুলে হাত খোপা করতে গিয়েই টের পেল পেছনের দিকের চুলগুলো এখনও ভেজা। আর মুহূর্তে এক এক করে গত রাতের সব কথা মগজে ধাক্কা দিয়ে গেল। একরাশ তীব্র লজ্জা যেন আষ্টে পিষ্টে ঘিরে ধরল ওকে। সাইম খেয়ার হাবভাবে সবটাই বুঝে গেল। চোখের চশমাটা নাকের ডগায় একটু ঠেলে দিয়ে ডাকলো, হেই খেয়া। খেয়া লজ্জায় লাল হয়ে সাইমের দিকে তাকালো। সাইম হঠাৎ ওর দিকে হাত বাড়াতেই খেয়া চোখ বড় বড় করে ফেলে। সাইম অবশ্য অতিরিক্ত ভদ্র সেজে খেয়ার লেডিস শার্টের প্রথম বোতামটা আটকে দিতে দিতে বলল, বড্ড বেখেয়ালি তুমি, একটা বোতামও ঠিকঠাকভাবে লাগাতে পারোনি। খেয়া ছটকা মেরে সাইমের হাত সরিয়ে নিল। দু হাতে শার্টের কলারের দিকটা চেপে ধরে বলল, এত ভালো মানুষই দেখাতে হবে না। আপনি যে কত বড় মাপের ধুরন্ধর সেটা গত রাতেই আমি টের পেয়েছি। সাইম বেশ মজা পেল কথাটা শুনে। তাই নাকি? কি করে বুঝলে? বন্ধুর বাসার উদ্দেশ্যে বেরিয়েছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে, সবটাই আমার বোঝা হয়ে গেছে। সাইম ঘাড় চুলকে নিঃশব্দে হাসল। তাতে আমার কী দোষ? তুমি ওই পাতলা মখমলে শাড়িটা পরেছিলে কেন? আমার শাড়ি পরাই দোষ? পায়েল হাবিজাবি কত কিছু কিনে আনার আগে আপনি বুঝি স্বপ্নে দেখেছিলেন যে আমি ওই শাড়ি পরব আর আপনি কন্ট্রোললেস হবেন? যত সব ধান্দাবাজি কথাবার্তা। স্বীকার করুন, আপনার মতলব শুরু থেকেই খারাপ ছিল। সাইম এক প্রকার স্বীকার করল, হ্যাঁ ছিল তো। এখন বলো, নিজের ওয়াইফের সাথে ধান্দাবাজি করবো না তো কার সাথে করব? খেয়া মুখ বাঁকিয়ে বিড়বিড়ালো, ইফ ইউ ওয়ান্টের বাচ্চা। ইফ ইউ ওয়ান্ট করতে করতে নিজের ওয়ান্টের কাজ ঠিকই করে ফেলেছে। সাইম বিছানায় 2 হাত ভর দিয়ে একটু বেঁকে বসল। বকাবকি করতে হলে মনে মনে করো। আমার নামে যা বলছো সব তো আমি শুনতে পাচ্ছি। আপনি অনেক খারাপ। স্যাম ভাবল মেয়েটাকে আরেকটু রাগানো যাক। খেয়ার দিক দুর্বল জায়গায় আঘাত করে ঠাট্টা সরে বলল, বেঁচে আছো? এবার খেয়া ভীষণ বিব্রত বোধ করল। এলোমেলো চুলগুলো সামনে টেনে এনে বলে, বেঁচে থাকবো না কেন? স্যামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে হাতের ওপর মাথা রেখে খেয়ার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চশমার তো ভালোই পাওয়ার দেখলাম, রেগুলার পড়ো না কেন? প্রবলেম হয় না? খেয়া অপ্রস্তুত হয়ে কানের পেছনে চুল গোজে। তারপর একটু জোরে নাক টানে। ঘাড় বাঁকিয়ে পড়ার টেবিলে পড়ে থাকা গোল চশমার ফ্রেমটা একবার দেখে নেয়। একসময় না পড়লেও পড়াশোনার সময় ক্লাসে ল্যাবে পড়া হয়। স্যামের ঠোঁটের কোণে তখনও হাসি। খেয়ার আর সহ্য হলো না, গা জ্বলে উঠল পুরো। তাতে দাঁত চেপে বলল, হাসছেন কেন? চশমার পাওয়ার কত? এভাবে হাসছেন কেন সেটা বলুন। সাইমের ঠোঁট চওড়া হলো, -2 তো হবে, তাই না? সাইমের দিকে আঙুল তাক করে বলে, হাসবেন না এভাবে। আমার এই হাসির কারণ জানা আছে? খুব ভালো করেই জানা আছে। সাইমের ঠোঁটের কোণ আরও চওড়া হলো। নিঃশব্দে হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়ল। খেয়াকে আরেকটু রাগাতে পেটের ওপর হাত রেখে গুনগুনিয়ে উঠল, সার্দি কি রাতোं में हम सोए रहे एक चादर में। খেয়া ফুঁসে উঠল। ঝড়ের গতিতে পাশ থেকে বালিশটা টেনে নিয়ে সাইমের মুখে ছুঁড়ে মারল। সাইম বালিশটা বুকে চেপে ধরে এবার শব্দ করে হেসে উঠল। খেয়া রেগে মেগে বলল, সত্যি আপনার মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। সাইম বালিশটা মাথায় নিচে দিয়ে খেয়ার দিকে ঘাড় বাঁকালো। গত রাতে কে যেন আমার চোখের থেকে চশমা খুলে দূরে ছুঁড়ে মেরেছিল। আমি তো ভেবেছিলাম সে নিজে চশমিশ না, তাই চশমার গুরুত্বও বোঝে না। এখন দেখছি নিজে আস্ত চশমিশ হওয়ার পরও চশমা পরেও না, চশমার গুরুত্বও বোঝে না। খেয়ার নাকের পাটা ফুলে উঠল। স্যাম চোখ টিপে হেসে বলল, কেউ একজন তো মরেই যাচ্ছিল খেয়া। খেয়া আঙ্গুল তাক করে প্রতিবাদ করল, ওটা মাঝরাতে ঠান্ডা পানিতে গোসল করার পর শীতে কাঁপতে কাঁপতে বলেছিলাম। আপনি ঘুমানোর আগেও এটা নিয়ে মজা নিয়েছেন, এখনও নিচ্ছেন, সমস্যাটা কি আপনার? স্যাম অবুঝ হওয়ার ভান করে বলল, তা মাঝরাতে হঠাৎ গোসল কেন করতে হলো খেয়া? কারণ একটা ধান্দাবাজের সাথে বাবা মার বিয়ে দিয়েছে, যে ইফ ইউ ওয়ান্ট বললেও আমার ওয়ান্ট শোনেনি। স্যাম আবারও খোঁচা দিল, শিওর?
তোমার ওয়ার্ড শোনা হয়নি? খেয়া দাঁতে দাঁত চেপে রইল। এই লোকের সাথে কথায় পারা অসম্ভব। পারলে এখন সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে মনে করাবে। সাইম এবার উঠে বসল। খেয়ার থমথমে গালে হাত রেখে নরম গলায় বলল, জোকস অ্যাপার্ট, আর মজা করছি না, ওঠো এবার। তোমারও ভার্সিটি আছে, আমাকেও বের হতে হবে। খেয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। সাইম খেয়ার কাঁধে হাত রেখে বলল, ওয়েল সরি, রেগে যেও না। তোমার তো ধুমধাম মাথা গরম করে ফেলার স্বভাব। বইয়ের সাথে একটু একটু মজা তো করাই যায় নাকি? আপনার মুখ মেয়েদের ডার্টি জোকস থেকেও খারাপ। ওয়াইফের সাথে একটু একটু খারাপ হওয়াই যায়, অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট। খেয়া চোখ সরিয়ে নিল। স্যাম খেয়াকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব নর্মাল রাইট? আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, একটু একটু করে আমরা পরিচিত হচ্ছি, আর 10টা হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক হবে। নিজেদের আরও চিনবো, জানবো, পরবর্তীতে বাবা মা হব। এসব তো খুব স্বাভাবিক, তাই না? খেয়া এবার স্যামকে শক্ত করে জড়িয়ে ধরল। দুহাত স্যামের পিঠে রেখে তার উন্মুক্ত চওড়া বুকে গাল ঠেকিয়ে বলল, আজকে তড়িঘড়ি করে টি শার্ট পরলেন না যে? নজর এদিকে যায় কেন শুধু? অবশ্য যাবে না। যেভাবে খালি গায়ে দেখলে চোখ দিয়ে গিলে খাও, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা উত্তর দিই, টি শার্ট পরিনি কারণ লজ্জা সব বিলিয়ে দিয়েছি। আমার একটা ফ্রেন্ড আছে সাইফা, ওর মুখের মতো আপনার মুখটা একদম লাগামহীন। আর তোমার মুখ? আপনার মতো ধান্দাবাজি কথা বলবো নাকি সত্য বলবো? সংসারে একজন না হয় ধান্দা করুক, আরেকজন সদা সত্যটাই বলুক। আমার মুখে একদম দুধে দেওয়া তুলসী পাতা নয়। মেজাজ খারাপ হলে চেঁচামেচি করি। ফ্রেন্ড সার্কেলের খপ্পরে বলে একটা দুটো গালি বা ডার্টি মাইন্ডের কথা আমার মুখ থেকেও বের হয়। থ্যাংক গড, অ্যাটলিস্ট এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাইনি যে রিয়েলিস্টিক কথা শুনলেও অবচর ভান করে লজ্জায় মরে যাওয়ার ন্যাকামি করে। লজ্জা তো আমিও পাই, পেয়েছি, এখনও পাচ্ছি। সিচুয়েশন অনুযায়ী লজ্জা পাওয়া একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি যা বোঝাতে চেয়েছি তা আলাদা। কী বোঝাতে চেয়েছেন? আমি বুঝতে পারিনি, পরে আরেকদিন বোঝাবো। এখন ওঠো, আমার লেট হয়ে যাবে। ছাড়ুন এবার। স্যাম বাঁধন আলগা করলো, তবে ছাড়ার আগে খেয়ার গালে একটা গভীর চুমু খেয়ে বেড থেকে নেমে গেল। আড়মোড়া ভেঙে বলল, আমার শার্ট প্যান্ট কি শুকিয়েছে? ফজরের নামাজ পড়েই স্যাম ওর গত রাতের ভেজানো জামাকাপড় ধুয়ে দিয়েছিল। খেয়া ওগুলো দাদির রুমের বারান্দায় মেলে দিয়ে এসেছে। খেয়া বিছানা ছেড়ে উঠে কাঁথা ভাঁজ করতে করতে বলল, দেখে আসবো, দাঁড়ান। খেয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানাটা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। এরপর পোশাক বদলে একটা 3 পিস পরে কবিতা সরকারের কাছে গেল সাইমের খবর দিতে, কিন্তু সেখানে গিয়ে উল্টো এক চোট ঝাড়ি খেল। গত রাতে কেন জানায়নি, এত অল্প সময়ে কী নাস্তা বানাবে তাই নিয়ে গজগজ করতে করতে কবিতা সরকার যা ছিল তা দিয়ে অল্প সময়ে হরেক পদের নাস্তা টেবিলে সাজিয়ে ফেললেন। রাহেলা বানু তো সাইমের আসার খবর শুনে নাচ জামাইয়ের সাথে গল্প করতে খেয়ার রুমে চলে গিয়েছিলেন। খেয়া দরজার আড়াল থেকে কিছুক্ষণ ওনাদের কথাও শুনেছিল। ওর দাদির মুখ পুরো মার্কা মারা, স্যাম তো সৌজন্যতা দেখিয়ে হাসছিল স্রেফ। খেয়া মনে মনে ব্যঙ্গ করে ভাবল, আহা গো, কতই না ভাজা মাছটি উল্টে খেতে জানে না ভালো মানুষ। স্যাম সে কত পদের ভালো মানুষ তা তো ও গত রাতে হাড়ে হাড়ে টের পেয়েছে। খাবার টেবিলেও বজ্জাতি করতে ছাড়েনি স্যাম। টেবিলের নিচে পায়ের উপর পা রেখে খেয়াকে ক্ষণে ক্ষণে বিব্রত করছিল। কবিতা সরকার যখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলেন, স্যাম আর খেয়া তখন পাশাপাশি বসে খাবার খেতে খেতে টেবিলের তলায় পায়ের যুদ্ধ চালাচ্ছিল। স্যামের তাড়া ছিল অনেক। খেয়ার বাবার সাথে খাবার টেবিলে আলাপ শেষ করে ও রুমে চলে আসে। খেয়া ও দাদির রুমের বারান্দা থেকে ওর শুকনো জামাকাপড় এনে দিল। স্যাম ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে এলো। খেয়ার পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তেও খেয়ার দিকে তাকালো। ভার্সিটিতে যাবে কয়টায়? 12টায়। ফিরবে কখন? 4টা বাজবে বোধ হয়। আজ সন্ধ্যা থেকে আমি একটু বিজি থাকবো, মঙ্গলবারের আগে ফ্রি হতে পারবো না। কেন? সেমিনার বা ওই জাতীয় কিছু আছে? নো, বাবার সাথে একটু খুলনা যাব। আপনাদের দেশের বাড়িতে? হ্যাঁ। কেন? কিছু জরুরি কাজ আছে, সব বুধবারের আগে দেখা হচ্ছে না। ফোনেও তেমন কথা বলা যাবে না, গ্রামে নেটওয়ার্কের খুব প্রবলেম থাকে। আচ্ছা। স্যাম আচমকা খেয়াকে নিজের বুকে টেনে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, মাথা ঠান্ডা রেখো, সাবধানে চলাফেরা করো, বাই। খেয়া স্যামের বুকে মুখ লুকিয়ে বলল, বাইরে যাচ্ছেন, সাবধানে যাবেন। স্যাম খেয়ার কপালে একটা আলতো চুমু খেয়ে সরে এলো। শার্টটা টেনে টেনে নিজেকে একবার আয়নায় দেখে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। খেয়ার দাদি, বাবা ও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ও নিচে নামলো। খেয়া মেন গেটটা খুলতে খুলতে জিজ্ঞেস করলো, ডিরেক্ট হসপিটালে যাবেন?
হ্যাঁ। খুলনা যাচ্ছেন কখন? বিকালে। লাঞ্চের পরে? আচ্ছা, যাওয়ার সময় আমাকে একটা কল দিয়েন। ওকে। এখন হসপিটালে যাবেন কি করে? দেখি বাসে চলে যাব, 2বার ভাঙা পড়বে অবশ্য। কষ্ট করার দরকার নেই, একটা সিএনজি নিয়ে ডিরেক্ট চলে যান। আচ্ছা, দেখি কি করা যায়। সাইম খেয়ার দিকে হাত বাড়িয়ে দিল। গেলাম তাহলে? হ্যাঁ। খেয়া সাইমের তপ্ত হাতের তালুতে নিজের হাতটা মেলালো সাবধানে। সাইম সামান্য হাসল। সরি। খেয়া কপাল কুঁচকে তাকালো। ফর হোয়াট? মাঝরাতের ওই ভণ্ডামির জন্য, আর তোমাকে অতিরিক্ত লজ্জায় ফেলার জন্য। খেয়া নতুন করে লজ্জা পেয়ে হাতটা টেনে নিয়ে বলল, জানতো এখান থেকে। সাইমের সত্যি লেট হয়ে যাচ্ছিল, তাই ও আর দাঁড়ালো না। খেয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। গেট লাগিয়ে ও উপরে চলে এলো। বাসায় ঢোকার সময় ওর মুখে মৃদু হাসি থাকলেও লিভিং রুমের সোফায় হাতলে বসা তটিনী আর রাহেলা বানুর মুখের শয়তানি হাসি দেখে সেই হাসি কর্পূরের মতো উড়ে গেল। মুখ থমথমে করে ওদের মুখের ওপর নিজের ঘরের দরজাটা ধরম করে লাগিয়ে দিল। গায়ের ওড়নাটা ছুঁড়ে মেরে বিছানা চিৎ করে শুয়ে পড়ল খেয়া। পাশে সায়েমের খুলে রাখা টি শার্টটা পরেছিল। হাত বাড়িয়ে ওটা টেনে নিয়ে নাকে চেপে ধরল। সায়েমের গায়ের চেনা সুবাসের লজ্জায় লাল হয়ে গেল। টি শার্টটা দিয়ে মুখ ঢেকে রেখে বিছানায় কিছুক্ষণ গড়াগড়িও খেলো। কী লজ্জার, মুখ চেপে বিড়বিড় করলো, অসভ্য মিথ্যুক। সায়েমের স্বভাবটাই অমন, ঠান্ডা শান্ত হলেও আলাদাই অদ্ভুত। এই ঠান্ডা হাবভাবেও যে কাউকে এতটা ব্লাশ করানো যায়, খেয়া সায়েমকে নিজের জীবনে না দেখলে কোনো দিনও বিশ্বাস করতো না। খেয়া পাশ বালিশটা শক্ত করে জড়িয়ে ধরল, যে খেয়ার ঘুমের সময় গায়ে সামান্য হাত দিলে মেজাজ সপ্তম আকাশে উড়ে যায়। সেই খেয়া নাকি সারা রাত সায়েমের চওড়া বুকে তার শক্ত বাহু ধরে ঘুমিয়েছে। খেয়া দু হাতে আবারও মুখ চেপে ধরল, আবারও বিড়বিড়ালো, ও মাই গুডনেস। তবে খেয়ার এই রঙিন ভাবনায় ছেদ পড়ল দরজায় চড়া কলা নড়ার শব্দে। খেয়া বেশ বুঝল এই অসময়ে কারা আসতে পারে। অনিচ্ছা সত্ত্বেও উঠে দরজা খুলল। খেকে উঠে বলল, কী চাই? রাহেলা বানু আর তটিনী প্রায় জোর করে ঘরে ঢুকে খাটে বসল। রাহেলা বানু নাতনির মুখের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বললেন, তোরে দেখতে আজ বড় সুন্দর লাগতেছে বুবু। তা সকাল সকাল এত হাসতাছস কেন? জামাই হাসে, বউ হাসে, ঘটনা কি? খেয়া কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, মনের রং লেগেছে দাদি, তাই হাসি। রাহেলা বানু লাগামহীন কথার ঝুলি নিয়ে বসলেন। শ্রেষ্ঠ অভিনেত্রী খেয়া যতই পাত্তা না দেওয়ার ভান করুক, ভেতরের লজ্জাটাকে কিছুতেই চেপে রাখতে পারছিল না। তটিনী সুযোগ বুঝে মজা নিয়ে বলল, দাদি, আপ্পিকে দেখে আমার মাথায় একটা কথা আসছে। কি? খেয়া তো ফিসাল গায়া। খেয়া চোখ রাঙিয়ে তাকালো। রাহেলা বানু আর তটিনী হো হো করে হেসে উঠল। তবে মনে মনে খেয়া স্বীকার করল, কথাটা কিন্তু একদম সত্যি। খেয়া তো পিছলেছে, তাও আবার সায়েমের মতো একটা ধুরন্ধর অসভ্য লোকটার প্রেমে। খেয়ার কথা না বাড়িয়ে বিছানায় উল্টো হয়ে মটকা মেরে শুয়ে রইল। গাল দুটোর অনবরত লাল হয়ে আসছিল। শয়তান লোকটা গত রাতে অতটা কাছে এসে এখন 3 দিন নেটওয়ার্কের বাইরে থাকবে। ওফ। সায়েম খুলনা গিয়েছে, 3 দিন হয়ে গেছে। এই 3 দিন নিয়ম করে শুধু রাতে দুজনের কিছুটা সময় কথা হতো। তটিনের ক্লাস শুরু হতে আর মাত্র 15 দিন বাকি, তাই তটিনের জন্য টুকটাক কিছু শপিং করতে গিয়ে খেয়া এই প্রথমবার নিজের জন্য সুইসুতাও কিনেনি। তাও ওর সব টাকা শেষ। কারণ ও জেন্টস সেকশনে গিয়ে সাইমের জন্য একটা ঘড়ি আর ওর আন্দাজ মতো কিছু চমৎকার টি শার্ট কিনেছে। প্যান্ট কিনতে পারিনি, কারণ সাইমের পছন্দের রং আর টাইপ জানলেও কোমরের সঠিক মাপটা ওর জানা ছিল না। সমস্যা নেই, ওটাও আস্তে ধীরে একদিন জেনে যাবে। সাইমদের আজই ঢাকা ফেরার কথা। ভাঙা ভাঙা নেটওয়ার্কে ফোনে কথা বলে গতকাল রাতে ওরা প্ল্যান করেছে এই শুক্রবারে ওরা লং ড্রাইভে যাবে। এই নতুন প্ল্যানের জন্য 2 সপ্তাহ আগের করা একটা প্ল্যান তাই ক্যান্সেল করতে হয়েছিল। অর্থাৎ এই শুক্রবারে ফ্রেন্ড সার্কেলের সাথে রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে না খেয়া। খেয়া যেহেতু বন্ধুদের সায়েমের কথা এখনও জানানি, তাই না যাওয়ার ওসিলা হিসেবে বলেছে বাসায় কেউ থাকবে না, দাদির সাথে ওকেই থাকতে হবে। ওরাও মেনে নিয়েছে, কারণ ওর বাবা মা এমন বহুবার বাইরে গিয়েছেন আর দাদির সাথে থাকার জন্য খেয়ার অসংখ্য প্ল্যান এভাবে মিস হয়েছে। তবে ভিন্নতা হলো, আগে খেয়া এই নিয়ে বাবা মায়ের উপর চেঁচামেচি করে ওদের কাছে এসে রাগ ঝাড়ত, কিন্তু এবার আর তা করলো না। উল্টো ও মনে মনে খুশি, কারণ সাইমের সাথে ঘুরতে যেতে পারবে। প্ল্যান ক্যান্সেল হওয়ার ওর মধ্যে কোনো ভাবান্তরই নেই। ল্যাব ক্লাস শেষ করে খেয়ারা যখন গেটের দিকে পা বাড়ালো, তখন ঘড়িতে বিকাল 3:30। আবহাওয়া আজ মোটামুটি বেশ ভালো। মেঘলা আকাশ আর ফুরফুরে বাতাস ছাড়ছে।
সম্ভবত কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। পূর্ণা চুলের ক্লিপটা খুলে হাতে দিয়ে চুলগুলো একটু ঠিক করে নিল। খেয়ার দুপাশে সাইফা আর পূর্ণা হাঁটছে। পেছনে রাসেল, অনিন্দ্য, রেদওয়ান আর মৃন্ময় আছে। মৃন্ময়ের পকেট আজ কোনো কারণে বেশ গরম। ও চোখের চশমাটা খুলে সানগ্লাস পরে বলল, তোরা ফুচকা খাবি? খেয়া আগ্রহে বলল, তুই খাওয়ালে অবশ্যই খাবো। পূর্ণা অসায় দিয়ে বলল, আমাদের মৃন্ময় ভাই আজ দয়ার সাগর, 1 প্লেট ফুচকা খাওয়াতেই পারেন ভাই। রাসেলও মজার ছলে খোঁচা দিল, হ্যাঁ ভাই প্লিজ খাওয়ান। ছোট লোক কতগুলা, খাবি তো আয়। মৃন্ময় কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, অ্যাকচুয়ালি আমি গরিব মিসকিনদের খাওয়াতে অনেক পছন্দ করি। রেদওয়ান মৃন্ময়ের কাঁধে হাত রেখে বলল, তা পকেট হঠাৎ এত গরম হলো কি করে? তা একটু গরমই বলা যায়। সাইফা বলল, তাহলে আর দেরি কিসের, চল। ওরা সবাই মিলে রাস্তা পার হয়ে অপোজিটের দোকানটায় গেল। মৃন্ময়ের পকেটের টাকা খসিয়ে প্রথমে ভেলপুরি খাওয়া হলো, তারপর ফুচকা অর্ডার করা হলো। গ্রুপের একমাত্র ব্রাজিল সমর্থক মৃন্ময়। বাকি খেয়া, পূর্ণা, রেদওয়ান, অনিন্দ্য সবাই আর্জেন্টিনার ফ্যান, শুধু সাইফা ফ্রান্সের। রেদওয়ান চুলে হাত গলিয়ে আর চোখে চেয়ে বলল, মৃন্ময় ভাই ফুচকার সাথে একটা 7 আপের ব্যবস্থা করলে কেমন হয়? মৃন্ময় নিমিষে খোঁচাটা ধরে ফেলল, চিবিয়ে চিবিয়ে বলল, তোমার 7 আপ আমি, বলেই ও থেমে গেল। খেয়া সাইফা পূর্ণার দিকে ইশারা করে বলল, মহিলা পার্টি আছে সাথে, তাই মুখ খারাপ করলাম না। তোদের নেইমার নাকি এইবারও ইনজুরির জন্য খেলবে না? খেয়া টিটকেরি মেরে বলল। মৃন্ময় তেরে এসে বলল, আর্জেন্টিনার এত বড় ভক্ত সেজেছিস, এখন 5টা প্লেয়ারের নাম বলতো দেখি। খেয়া মগজে অনেক চাপ নেওয়ার চেষ্টা করলো, তবে 3টা প্লেয়ারের বেশি নাম ও মনে করতে পারল না। মৃন্ময় হাত নেড়ে তাড়িয়ে দেওয়ার ভান করে বলল, ভাগ এখান থেকে ভাগ। মেসি আর মার্টিনেজ ছাড়া কাউকে চেনে না, আবার এসেছে আর্জেন্টিনার ফ্যান হতে। মেসি তো সেরা, তোর নেইমারের মতো খেলার মাঝে একটু বাতাস লাগলেই তো কাত হয়ে পড়ে যায় না। খেয়া গলা উঁচিয়ে বলল, ওইটাই। রেদন মজা নিয়ে বলল, ফাজিলটাকে আর খ্যাপাস না, শেষে ফুচকার বিল না তোরে ধরিয়ে দেয়। মৃন্ময় এবার রেদনের উপর ঝাঁপিয়ে পড়ার ভান করল। অনিন্দ্য পাশ থেকে বলল, এমনই হয়, ব্রাজিলের সমর্থকগুলো এমনই রিয়্যাক্ট করে। মৃন্ময় এবার সত্যিই খেপে যাওয়ার উপক্রম হলে ওরা টপিকটা চেঞ্জ করে ফেলল। রেদন দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় অনেক দিন ধরে কোনো কারণে বাস খাই না রে। খেয়া মুখে একটা আস্ত ফুচকা পুড়ে দিয়ে বলল, সেম ভাই সেম, আমিও বাস খাই না অনেক দিন। সহসাই খাবি, আমি মন থেকে প্রে করছি। পূর্ণা হাসল। তুই আগে নিজেরটা সামলা, সাইফা বলল। ঠিক তখনই খেয়ার ব্যাগের ভেতর ফোনটা কেঁপে উঠল। খেয়া বাঁ হাতে ফুচকার প্লেটটা ধরে ব্যাগের চেইনটা খুলতে পারছিল না। ও পূর্ণাকে বলল, ফোনটা একটু বের করতো, এক হাতে পারছি না। পূর্ণা ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ডাক্তার কল করেছে। এই ডাক্তারটা আবার কে রে? খেয়া চট করে বাঁ হাত দিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলল, কেউ না, এমনি। স্যাম তো সাধারণত এই টাইমে কল করে না, এই সময়ে কল করেছে মানে ও কি ঢাকায় এসে পৌঁছে গেছে? খেয়াকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে রেতন মজা নিয়ে বলল, ডাক্তারের সাথে প্রেম তো তুই করবি না, এটা শিওর। তনির নাম্বার এই নামে সেভ করেছিস নাকি? ওরা সবাই রেদনের কথায় বিশ্বাস করলো। রাসেল একচোট হেসে বলল, ব্রো, তনি মাত্র মেডিকেলে চান্স পেয়েছে, ওকে এখনই ডাক্তার বানিয়ে দিলি? MBBS তো দূর, ফার্স্ট প্রফটা অন্তত পাস করতে দে। খেয়ে বলে উঠল, তোরা চুপ করবি? ও ফোনটা সাইলেন্ট করে ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো। সাইফা বলল, রিসিভ করলি না কেন? তনি হয়তো জরুরি কোনো দরকারি কল করেছে। পরে কল ব্যাক করছি আমি। ওরা আবার খাওয়ায় মনোযোগ দিল। সবার প্লেটে আর 1-2 করে ফুচকা অবশিষ্ট আছে। মৃন্ময় দুষ্টামি করে নিজের প্লেটের পুরো টকটুকুই অনিন্দের শেষ ফুচকাটার উপর ঢেলে দিল। অনিন্দ তেলে বেগুনে জ্বলে উঠল, ইউ ফাজিল ব্রাজিলের বাচ্চা, আমি এক্সট্রিম টক খেতে পারি না, জানিস না? মৃন্ময় নিজের শেষ ফুচকাটা মুখে পুরে দিয়ে হাসতে লাগলো। অনিন্দ মৃন্ময়ের পায়ে একটা হালকা লাথি মেরে খেয়াকে বলল, খেয়া ডুড, খেয়ে ফেলে এটা। খেয়া নিজের প্লেটে শেষ ফুচকাটা চিবাতে চিবাতে বলল, আমি কেন? কারণ তুই এক্সট্রিম টক খেতে পারিস। খেয়ে ফেলবো না, আমার নষ্ট করিস না, দে। অনিন্দ ফুচকাটা খেয়ার হাতে দিল। খেয়া প্লেটটা বেঞ্চের উপর রেখে পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে লাগলো। সাইফার সাথে কথা বলতে বলতে ফুচকাটা ও মুখে তুলবে, ঠিক তখনই খেয়ার মুখের একদম সামনে ধরা হাতটা শূন্যে থমকে গেল। অত্যন্ত পরিচিত চেনা গম্ভীর কণ্ঠস্বরটা কানে পৌঁছানো মাত্রই চোখ দুটো চরকগাছ হয়ে গেল। ও তড়িৎ গতিতে পেছনে ফেলল। সাইম ও পকেটে হাত গুজে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। খেয়া ধপ করে হাত নামিয়ে প্লেটে ফুচকাটা রেখে দিল। সাইম পকেট থেকে একটা হাত বের করে
হালকা ইশারা করলো, হাই। খেয়ে আর চোখে বন্ধুদের দিকে তাকালো। ওর পায়ের নিচের মাটি যেন স্থির হয়ে গেছে। ও সাইমের দিকে এগোতেও পারছে না, আবার বন্ধুদের দিকে মুখ ফেরাতেও পারছে না। বন্ধুরা সবাই সাইমের দিকে তাকিয়ে আছে। ওদের হাব ভাব এমন, এই লোককে তো আগে খেয়ার সাথে কখনোই দেখিনি। সাইম ওদের সবাইকে এক পলক দেখে নিয়ে খেয়ার দিকে তাকালো। খেয়ার চোখ তখনও বিস্ময়ে বড় বড়। সাইফা কোণে দিয়ে খেয়াকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, উনিকে। খেয়া শুকনো ঢোকিল। হাতের প্লেটটা বেঞ্চের উপর রেখে টিস্যু দিয়ে আঙুল মুছতে মুছতে ও সাইমের দিকে এগিয়ে গেল। গলার স্বর যতটা সম্ভব নিচু করে বলল, আপনি এখানে কেন এই সময়ে? কেন, আমি আসায় কোনো সমস্যা হয়েছে? সাইমের কণ্ঠে হালকা শীতলতা। খেয়ে আবার বন্ধু মহলের দিকে তাকালো। ওরাও এক দৃষ্টিতে সাইমকে দেখছে। সাইম গলার স্বর নিচু করে কিছুটা রুক্ষভাবে বলল, চলে যাব আমি? সারপ্রাইজ দিতে এসেছিলাম, বাট তোমার ফেস রিয়াকশন দেখে মনে হচ্ছে ডিস্টার্ব হয়েছ তুমি। খেয়ার বুকটা তখন খুব জোরে জোরে ধুকপুক করছে। ও কী বলবে এখন? সাইমকে ও এখানে বিন্দুমাত্র আশা করেনি। তার উপর বন্ধুদের কাছে সাইমের পরিচয় গোপন রাখা হয়েছে। সাইম যদি এখন খেপে যায়। ঠিক তখনই অনিন্দ সাইমের দিকে হাত বাড়িয়ে দিল। হাই, আমি অনিন্দ তাজবার, খেয়ার ফ্রেন্ড। আপনি কি খেয়ার কাজী? সাইম অনিন্দের কথা শেষ করতে দিল না। বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে মেলালো। অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়কণ্ঠে বলল, ডক্টর ইশতিয়াক সাইম, হাজব্যান্ড অফ মিসেস নুরানি জান্নাত খেয়া। মুহূর্তের মধ্যে পুরো আড্ডা এক পিনপত নীরবতা নেমে গেল। প্রত্যেকের চেহারায় চরম বিস্ময় আর ধাক্কা খাওয়ার স্পষ্ট ছাপ। প্রত্যেকে অবিশ্বাস্য চোখে খেয়ার দিকে তাকালো। খেয়া মাথা নিচু করে ফেলল। সাইম মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিটা ধরে ফেলল। খেয়া যে কাউকে নিজের বিয়ের কথা জানায়নি সেটা বুঝতে আর বাকি রইল না। আর সেই কারণেই কি সাইম 5 বার পরপর কল দেওয়ার পরও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করেনি। সাইমের ভেতর এক কঠিন রাগ জমা হলো, তবে ওর বাহ্যিক হাবভাব বা চেহারায় তার বিন্দুমাত্র প্রকাশ পেল না। অনিন্দ সাইমের হাত ছেড়ে খেয়ার দিকে তাকালো। নিজের বিস্ময় লুকাতে না পেরে কিছুটা চড়া গলায় জিজ্ঞেস করলো, তুই বিয়ে করেছিস কবে? আমাদের কাউকে তো বলিসনি। সাইম একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। এক্সকিউজ মি। এরপর খেয়াকে উদ্দেশ্য করে বরফ শীতল গলায় বলল, আমাকে এখনই বেরোতে হবে। তুমি কি আমার সাথে যাবে এখন? খেয়া সাইমের দিকে তাকালো। ওর মুখটা তখন সম্পূর্ণ রক্তশূন্য ফ্যাকাশে। সাইম বলল, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি এসো। খেয়া কী বলবে বুঝে ওঠার আগে সাইম পেছন ফিরে গাড়ির দিকে হেঁটে চলে গেল। সাইম গাড়ির ভেতরে বসতে যেতে সাইফার রুক্ষ গলায় বলল, একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না খেয়া? মৃন্ময় বেশ রুষ্ট গলায় বলল, তুই আমাদের পাতি ক্লাসমেট ভাবিস নাকি? ক্লোজ ফ্রেন্ড রে, এত বড় একটা কথা লুকিয়ে গেলি। আমি বলতাম আসলে। খেয়া আমতা আমতা করল, কৈফিয়ত দেওয়া লাগবে না আপনার। সত্যিকার অর্থে ফ্রেন্ড ভাবলে অন্তত এতটুকু জানাতেন। দাঁতে দাঁত চেপে পূর্ণা বলল। খেয়া নিজেই সাফাই গাইতে গিয়ে বলল, আমি সত্যিই আজকে কালকের মধ্যে বলতাম, ট্রাস্ট মি। পূর্ণা ফুচকার প্লেটটা ঝনাত করে রেখে টিস্যু দিয়ে হাত মুছে উল্টো দিকে হাঁটা দিল। রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কবে বিয়ে করেছিস জানি না, জানতে চাইবও না এখন। ভাইয়া ওখানে ওয়েট করছে, তুই যা। খেয়া এক চরম দোটানায় পড়ে গেল। বন্ধুদের এই ক্ষোভ ও কিছুতেই এড়াতে পারছে না। আবার ওদিকে সাইমও রাগলো কিনা তা বুঝতে পারছে না। সাইফা এবার বেশ রুক্ষ গলায় বলল, যা, এবার দাঁড়িয়েছিস কেন? আমাদের কিছু বলতে হবে না, আমরা কে? রাসেল বলে, ডাক্তার তাহলে উনি। বিয়ের পর বলিসনি কোনো কারণে বুঝলাম, একটু আগেই তো বলতে পারতি নাকি? মৃন্ময় বলে, তুই যা তো, তোর হাজব্যান্ড ওয়েট করছে। খেয়া বুঝলো ওদের এখন মানানো যাবে না, তাই আর কোনো উপায় না পেয়ে ভারী পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে সাইমের শক্ত থমথমে মুখটা নজরে এলো। খেয়া জোরে জোরে একটা দম নিয়ে বলল, আমার কিছু বলার আছে, প্লিজ শুনুন। সাইম সোজা সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখলো। কোনো কথা বলল না। খেয়াও সামনের দিকে তাকালো, দেখলো ওর বন্ধুমহল গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছে। ও বেশ ভালো করেই জানে আলোচনাটা ওকে নিয়েই হচ্ছে। খেয়া দৃষ্টি নত করে অপরাধীর মতো বলল, ওদের না জানানোর জন্য একটা স্ট্রং কারণ ছিল। স্যাম জানালার গ্লাসটা তুলে ডোর লক করে দিল। খেয়া প্রায় অনুনয় করে বলল, প্লিজ আমার কথাটা একটু শুনুন। স্যাম একটা জোরে শ্বাস ফেলল। খেয়া সেই শব্দ শুনতে পেল। কারণটা শুনবেন না? স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরে স্যাম এতক্ষণ মুখ খুলল। বলা হোক। এমন মুখ করে বসে আছেন কেন?
আমার খুব অকওয়ার্ড ফিল হচ্ছে। আমি কারণটা শুনতে চেয়েছি। সাইমের কণ্ঠস্বর থমথমে। খেয়া এক নিঃশ্বাসে গড়গড় করে বলতে লাগলো, আমার কখনোই কোনো ডাক্তারকে বিয়ে করার ইচ্ছে ছিল না, কখনোই না। মেডিকেল লাইনে থাকলেও না। মেডিকেলে চান্স পাইনি বলেছে সেজন্যও না। আমি সবসময় কাজিন মহলে, ফ্রেন্ড সার্কেলে বলতাম যে আমি ডক্টর বিয়ে করব না। আমাদের বিয়ের পর আমাকে আমার ফুফাতো চাচাতো বোনেরা দাদিসহ এত জঘন্যভাবে খেপানো শুরু করেছে যে লজ্জায় আমি বন্ধুদের কিছু বলতেই পারিনি। তাছাড়া আমি তো শুরুতে এই বিয়েতে একদম রাজি ছিলাম না। ব্যাস। সাইম এমনিতেই অনিন্দের হাত থেকে খেয়ার ফুচকা নেওয়ার দৃশ্য দেখে ভেতরে ভেতরে জ্বলছিল। তার উপর খেয়ার এই শেষ কথাটা আগুনে ঘি ঢালল। সাইম তাকালো খেয়ার দিকে। তার শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টির কবলে পড়ে খেয়ার মুখের বাকি কথাগুলো গলার ভেতরে আটকে গেল। সাইম হঠাৎ খেয়ার মাথার দিকে হাত বাড়াতেই খেয়া ভয়ে কিছুটা পিছিয়ে গেল। সাইম লম্বা একটা ফেলে খেয়ার সিট বেল্টটা টেনে লক করে দিল। তারপর নিজের সিট বেল্টটা লাগালো। সাইমের চোয়াল এখন এতটাই শক্ত হয়ে আছে যে খেয়া না চাইতেও ভেতরে ভেতর ভীষণ অস্থির হয়ে গেল। ও আমতা করে বলল, আমার পুরো কথাটা তো শুনবেন। আই জাস্ট হেট দোজ পিপল যারা অযথা মিথ্যা বলে। সাইম ঠান্ডা গলায় বলল, আমি তো মিথ্যা বলিনি। আমি স্টেপ লুকিয়েছি। আমি জানাতাম ওদের, সময় আর সুযোগ বুঝে। স্টিয়ারিংটা এত জোরে চেপে ধরল সাইম যে ওর হাতের রগগুলো ভেসে উঠল। ও অত্যন্ত রুক্ষ ও গম্ভীর গলায় বলল, আই এম নট টকিং অ্যাবাউট দেম খেয়া, আই এম টকিং অ্যাবাউট আস। বিনা ধমকেও যে কোনো মানুষের গলার স্বর এতটা ধারালো, এতটা রুক্ষ হতে পারে, খেয়া সাইমের মুখ থেকে কথাটা শুনে এই প্রথম বুঝল। ও একটা ফাঁকা ঢোক গিলে বলল, আপনাকে আমি কি মিথ্যে বলেছি? গাড়ি স্টার্ট দিয়ে সাইম বলল, যে মেয়ে এই বিয়েতে রাজি ছিল না তাকে তো আমি জোর করে বিয়ে করতে চাইনি। পারিবারিকভাবে সবটা এগোনোর পরও আমি তাকে ব্যক্তিগতভাবে ডেকে জিজ্ঞেস করেছিলাম, বারবার জিজ্ঞাসা করেছিলাম সেই বিয়েতে আসলে রাজি কিনা। যখন জিজ্ঞেস করেছিলাম তখন এত বড় মিথ্যাটা বলা হয়েছিল কেন? সে কি বিয়ের আগে জানতো না আমি ডাক্তার? সাইমের মুখ থেকে এমন কথা শুনে খেয়া বোকা বনে যায়। কী কথা বানিয়ে ফেলছে লোকটা। খেয়ার কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে সাইম নড়েচড়ে শক্ত মুখ করে সামনের দিকে তাকালো। গাড়ি স্টার্ট করে। খেয়া নড়েচড়ে বসে। সাইড ব্যাগ মুঠো করে ধরে আমতা করে বলে, আসলে হয়েছে কি? সাইম সামনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আমি এখন এই টপিকে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি আমাকে ভুল বুঝছেন। মেজাজ খারাপ আছে, পরে এই টপিকে কথা বলবো। খেয়া দমে যায়। ব্যাগ থেকে চশমার বক্স বের করে মাথার উপর চুলের ভাঁজ থেকে চশমাটা খুলে বক্সে ঢুকিয়ে রাখে। সাইমের দিকে তাকালো। সাইমের দৃষ্টি সামনের দিকে স্থির। খেয়া গলা খাকারি দিয়ে বলল, এদিকে কেন এসেছেন? বলা হয়েছিল। খেয়া মনে করার চেষ্টা করলো। ও হ্যাঁ, সারপ্রাইজ দিতে এসেছিল। খেয়া ফের বলল, খুলনা থেকে কখন ফিরেছেন? দয়া করে চুপ থাকলে ভালো হয়। আমার কথা বলতে ইচ্ছে করছে না, কারো কথা শুনতেও ইচ্ছে করছে না। খেয়া চুপ করে গেল। বিনা কারণে রাগ করে থাকলে ও কী করবে? খেয়া কাজ ঝাঁকায়। ওরা যখন মাঝপথে তখন খেয়ার মোবাইলে কল এলো। খেয়া ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে শাশুড়ি মা। লেখাটা স্ক্রিনে জল করছে। খেয়া সাইমের দিকে এক পলক তাকিয়ে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওপাশ থেকে সোনিয়া আফরোজ বললেন, ওয়ালাইকুম আসসালাম। সাইম কোথায়? পাশে ড্রাইভ করছে মা। খেয়া কাচুমাচু করে বলে, আইসি। কত দূরে তোমরা? খেয়া বুঝতে পারলো না উনি ঠিক কী বলছেন। খেয়া জিজ্ঞেস করে, জি মা। কোথায় আছো? সাইমের সাথে আমাদের বাসায় আসছো না? না তো। আমি তো ওকে আধা ঘন্টা আগে বলেছিলাম আমি হসপিটাল থেকে 4:30টার দিকে বের হব, তোমাকে নিয়ে যেন এর মধ্যেই বাসায় আসে। বলেনি তোমাকে সেটা? না তো। তোমার সাথে আমার কিছু জরুরি দরকার আছে, সাইমকে দাও। খেয়া সাইমের দিকে ফোন বাড়িয়ে দিল। ধীর কণ্ঠে বলল, ধরুন, মা লাইনে আছে। সাইম বা হাতে মোবাইলটা নিয়ে কানে চেপে ধরল। খেয়া অপর প্রান্ত থেকে সোনিয়া আফরোজ কী বললেন তা শুনতে না পেলেও সাইমের কথাগুলো শুনতে পেল। ওই রাস্তায় জ্যাম, বাইপাস রোড দিয়ে এসেছি, একটু লেট হবে। চাচাকে বলো মগবাজার দিয়ে আসতে। হ্যাঁ, চাচা চেনে। আচ্ছা রাখলাম, আল্লাহ হাফেজ। কল কেটে সাইম খেয়ার দিকে মোবাইল বাড়িয়ে দিল। খেয়া মোবাইল নিয়ে ব্যাগে ঢোকাতে বলল, বললেন না যে মা আপনাকে পাঠিয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য? মামা বলেছে উনি আমাকে পাঠিয়েছে? বলেছে তো। সরাসরি এটাই বলেছে সাইমকে আমি পাঠিয়েছি?
না, ওভাবে বলেনি। সাদমানের আসার কথা ছিল। আমি অতিরিক্ত আবেগে যে বিয়েতে রাজি ছিল না তাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। খেয়া চোখ বুঝে একটা দীর্ঘদম নিল। আজব, এভাবে কথা বলছে কেন লোকটা? খেয়ার একটু ভালো লাগছে না। উসখুস করতে করতেও বলল, কোনো মেয়ে শুরুতে বিয়ের জন্য সহজে রাজি থাকে না, কেউই না। আপনি সুহানার জন্য এখন জজ ব্যারিস্টার নিয়ে আসুন, বা দুনিয়ার সবচেয়ে ভালো ছেলেকে নিয়ে আসুন, শুরুতে সুহানাও না বলবে। এটা খুব স্বাভাবিক ডাক্তার। আপনি এটা নিয়ে এত রাগ করছেন কেন? আপনি এত বুঝদার হয়ে এমন খামখেয়ালি কেন করছেন বুঝলাম না। আমার দিকটা তো একটু ভেবে দেখতে পারেন, এভাবে ভুল বুঝলে তো হবে না। স্যাম তাকালো খেয়ার দিকে, চোখে চশমাটা একটু ঠেলে দিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বলল, পরে কথা বলছি এ ব্যাপারে। আপনি আমাকে অ্যাভয়েড করছেন। ড্রাইভিং করার সময় কথা বললে আমি মনোযোগ ধরে রাখতে পারি না। সো চুপ থাকলে ভালো হয়, কারণ তুমি এখন কথা বললেও আমার পক্ষে থেকে কোনো জবাব পাবে না। খেয়া বাকিটা রাস্তা চুপ করেই রইল, কিন্তু ওর বুকের ভেতর কেমন যেন খচমচ করতে লাগলো। সাইমদের বাড়ির পার্কিং এরিয়ায় গাড়ি থামিয়ে নিজের এবং খেয়ার দুজনের সিট বেল্টটা খুলল। তারপর খেয়ার দিকে ঘুরে বসে বলল, কি বলছিল বলো। আপনি অযথা রাগ করলেন কেন? তুমি বিয়ের কথা কাউকে জানাওনি কেন? কারণ আমি ছোট থেকেই বলতাম আমি ডাক্তার বিয়ে করব না। এখন ডাক্তারকে বিয়ে করেছি, জানলে মানুষ আমাকে ট্রোল করতো কিনা সেটাই ভাবছি। স্টিয়ারিংয়ের উপর কোণে ঠেকিয়ে এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুল ফোটাতে ফোটাতে সায়াম বলল, ডাক্তার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? ডাক্তারদের অনেক সমস্যা হয়, তাই বিয়ে করতে চাইতাম না। কি কি কারণ? আছে অনেকগুলো, আমি জানতে চাইছি। খেয়ে একটা দম ফেলে ফরফর করে বলা আরম্ভ করলো, ওরা ফ্যামিলিকে সময় দিতে পারে না, ওরা বই ছাড়া কিছু চেনেও না। সকাল 7টায় বের হয়, রাত 12টায় বাসায় ফেরে। মানুষের পর্যায়ে পড়ে নাকি ওরা? সারাদিন টাকার পেছনে ছুটে বাসায় ফিরে ভোঁস ভোঁস করে ঘুমানো ছাড়া আর কি করবে? আমার টাকার দরকার আছে ঠিকই, তবে পরিবারকে সময় না দিয়ে স্রেফ টাকার পাহাড় করব, এমন কাউকে আমার দরকার ছিল না। ওরা বউ বাচ্চাকে সময় দিতে তো পারেই না, উল্টো ক্যারেক্টারের সমস্যা থাকে। ক্যারেক্টারলেসদেরকে কে বিয়ে করতে চায়? স্বাভাবিকভাবে আমিও চাইনি। নার্স টার্স। হঠাৎ সায়ামের রোশনালে দৃষ্টির কবলে পড়তেই খেয়া নিজের ভুল বুঝতে পারল। খেয়া জিভে কামড় দেয়। সায়ামের মুখ আরও শক্ত হয়ে গেল। খেয়ার অসম্পূর্ণ কথা ও নিমেষে বুঝে ফেলেছে। রাগে সায়ামের মুখ লাল হয়ে গেল। ও ঝড়ের গতিতে দরজা খুলে গাড়ি থেকে নেমে যায়। খেয়াও গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে পড়ে। দৌড়ে সায়ামের তালে তালে হাঁটতে হাঁটতে বলে, প্লিজ প্লিজ, আমি স্লিপ অফ টাং বশত কথাটা বলে ফেলেছি। প্লিজ, আমি আপনাকে মিন করতে চাইনি, এক্সট্রিমলি সরি। সায়াম কোনো কথা না বলে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। এখন খেয়া ঝড়ের বেগে সায়ামের পেছন পেছন হাঁটছে। গলার স্বর উঁচুতে তুলে সমান তালে ডেকেও চলেছে ওকে, কিন্তু সায়াম যেন খেয়ার ডাক কানেই তুলছে না। দাঁড়ানোর কোনো লক্ষণই নেই ওর। খেয়ার মেজাজ এবার খারাপ হতে লাগলো। মানুষ ভুলে কত কথাই তো বলে ফেলে, একটু শুনলে সরি অ্যাকসেপ্ট করলে কি হয়? সায়াম হনহনিয়ে লিফটের সামনে এসে বোতাম চাপল। খেয়া সায়ামের তালে হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে সায়ামের সামনে এসে সাইড ব্যাগের ফিতেটা শক্ত করে আঁকড়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমার কথা শুনুন ডাক্তার। সায়াম পকেটে হাত গুজে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রতিক্রিয়া না দেখে খেয়ে এবার সায়ামের হাত ধরে একটা ঝাঁকুনি দিল। মরিয়া হয়ে বলল, আপনি কি আমার কথা শুনবেন না? সায়াম এক ঝটকায় খেয়ার হাতটা সরিয়ে দিল। খেয়ার ভেতরে রাগের আগুন দপদপ করে চলে উঠল। ঠিক তখনই টুং করে শব্দ হলে লিফটের দরজাটা খুলতে সায়াম ভেতরে ঢুকে পড়ল। খেয়া দরজার বাইরে দাঁড়িয়ে জেদ করে বলল, আমার সাথে কথা না বললে আমি কিন্তু ভেতরে আসবো না। সায়াম সেই হুমকির তোয়াক্কা না করে লিফটের দরজা বন্ধ করে সুইচের দিকে হাত বাড়াতেই খেয়া দ্রুত গতিতে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ হতে খেয়া আবার ফুস করে উঠল, কথা বলবেন না আমার সাথে? সায়ামের মুখে কোনো রা নেই। খেয়া নিজের রাগ কোনোভাবেই চেপে রাখতে পারল না। আচমকা সায়ামের ধপধপে সাদা শার্টের কলারটা খামচে ধরল। কথা বলবেন না? আমি ভুলে বলে ফেলেছি, আমাকে এক্সপ্লেন করার সুযোগ তো দিন প্লিজ। সায়াম চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নিল। প্লিজ, আপনি আমার কথা শোনার প্রয়োজন মনে করছেন না? সায়াম এবারও কিছু বলল না, স্রেফ অত্যন্ত শান্ত স্থির দৃষ্টিতে তাকালো খেয়ার দিকে। আর তাতে খেয়ার যেন হুঁশ ফিরল। স্যামের কলার ছেড়ে দিয়ে হাতটা নামিয়ে দিল। স্যাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সেই চাউনিতে কোনো ক্ষিপ্রতা নেই, কোনো হিংস্রতাও নেই, কেবল এক অদ্ভুত থমথমে নীরবতা।
খেয়ার হঠাৎ মনে হলো ওর বাবা রেগে গেলে যে সারা বাড়ি চেঁচামেচি করে মাথায় তোলেন, সেটাই শান্ত হাবভাবের চেয়ে হাজার গুণ ভালো। বাবা অন্তত চেয়ে চেয়ে রাগটা ঝেড়ে ফেলেন। সাইমের মতো এমন রোবট হয়ে বিপরীত মানুষটার তিল তিল করে তোলপাড় করায় না। খেয়া দু হাতে মুখ চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলল, খোদা। খেয়া আবারও তাকালো সাইমের দিকে। সাইম কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে ওর পানে। খেয়া আবার মুখে হাত চেপে ধরে। এর সাথে সারাটা জীবন সংসার করবে কি করেও? কোন কক্ষণে যে এ বিয়েটা করতে রাজি হয়েছিল? খেয়া এমন কত বেখেয়ালি কাজ করবে, আর সাইম এভাবে কতবার ওকে বিনা নোটিফিকেশনে শাটডাউন হয়ে যাবে? ভাবতেই ওর কান্না পেয়ে গেল। শিম্পাঞ্জির মতো বুক থাপড়ে কাঁদতে মন চাইছে ওর এখন। খেয়া দম ফেলে সাইমের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। সাইমের হাত ধরে বলল, প্লিজ আমার কথা কি একটু ভুলভাল না ভেবে একটু শুনুন। ডাক্তাররা ফ্যামিলিকে তেমনভাবে টাইম দিতে পারে না, একটা শিডিউলে বন্দি থাকে তারা। ছোটোবেলা থেকে তেমনটাই শুনে এসেছি। তাই আমি কখনোই ডাক্তারকে বিয়ে করতে চাইনি, আর অন্য কিছু না। প্লিজ ট্রাস্ট মি। স্যাম শক্ত গলায় বলল, একটু আগে যে ক্যারেক্টার নিয়ে কথা বললে সেটা? আমি অযথা অনেক ফটর ফটর করি, মুখ দিয়ে বেফাস অনেক কথা বেরিয়েছে। আমি বুঝিও না কি বলে ফেলেছি। প্লিজ সরি। নট অ্যাকসেপ্টেড। লিফটের দরজা খুলে গেল। স্যাম খেয়াকে এক হাত দিয়ে আলতো করে সরিয়ে দিয়ে লিফট থেকে বেরিয়ে গেল। খেয়া কপাল চাপড়ে স্যামের পেছন পেছন বের হয়। স্যাম প্রথমে 12A অ্যাপার্টমেন্টের কলিং বেল চাপল, তারপর দরজার পাসওয়ার্ড চেপে দরজা খুলল। খেয়া স্যামের শার্টের হাতা টানতে টানতে বলল, ভুলে বলে ফেলেছি, আপনাকে মেন করে বলিনি কিছু। স্যাম খেয়ার হাত সরিয়ে দিয়ে বাসার ভেতরে ঢুকলো। খেয়া কপাল চাপড়ায়, কী জ্বালা কী জ্বালা। স্যাম বাসায় ঢুকে প্রথমে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। সেই সময় সুহানা রুম থেকে বের হলো। খেয়াকে দেখে সে ভীষণ খুশি, হাত নাড়িয়ে বলল, হাই ভাবি, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। স্যাম গ্লাস টেবিলে রেখে সুহানার উদ্দেশ্যে বলল, সাত কোথায়? খেলতে গেছে। মাম্মা আসেনি এখনও? না তো, চলে আসবে। আমি বাসায় গেলাম, ফ্রেশ হওয়ার দরকার। মাম্মা আসলে কল দিস। আচ্ছা। স্যাম খেয়ার দিকে একবারও না তাকিয়ে সোজা ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। সুহানা খেয়াকে উদ্দেশ্য করে বলল, তোমাকে সাথে নিল না কেন? খেয়া না জানার ভান করে ঠোঁট উল্টালো। সুহানা সোফায় বসে বলল, সরি এভাবে জিজ্ঞেস করার জন্য। বাট তুমি আমাদের বাসায় এসেছো যে, এসে আবার ভাইয়ার সাথে শীতে না গিয়ে এতে এলে যে? মা আসতে বলেছিল। আমার মাম্মা? হ্যাঁ। কেন? জানি না। ভাইয়া বোধহয় জানে, তোমাকে বলেনি? না। কিছু খাবে? যদিও আমি কিছুই বানাতে পারি না। লাগবে না, বসো তুমি। সুহানা পাশে বসলো, পা নাড়াতে নাড়াতে বলল, সাত ক্রিকেট খেলতে গেছে। পারে? হ্যাঁ, ছোটো থেকে বন্ধুবান্ধবদের সাথে প্রায় খেলতে যায়। তোমার মেজো ভাইয়া কী পারে? বড় ভাইয়া আর মেজো ভাইয়া খালি রাগ করে গাল ফোলাতে পারে, বলে খিক করে হাসলো সুহানা। পরপরই বলল, জাস্ট কিডিং, ওরা টুকটাক ছেলেদের সব খেলাই পারে, সাত ক্রিকেটে একটু বেশি ভালো আর কি। সুহানা গালে হাত দিয়ে বলল, তোমার মেজো ভাইয়া রাগলে কি চেঁচামেচি করে? সুহানা দুই দিকে মাথা নেড়ে বলল, জীবনেও না, আমার তিন ভাইয়ের কেউই এই কাজ করে না। তাহলে অতিরিক্ত রাগ উঠলে কী করে? কথা বলা বন্ধ করে দেয়। আনুমানিক কত দিনের জন্য? কোনো আনুমানিক সময় নেই, আনলিমিটেড টাইমের জন্য। খেয়া ফাঁকা ঢোক গিলে। সুহানা সোফায় হেলান দিয়ে বালিশ জড়িয়ে ধরে বলল, তোমাকে মেজো ভাইয়ের কথাই বলি, একবার মাম্মা আর মেজো ভাইয়ার মধ্যে ঝামেলা হয়েছিল। ভাইয়া আর মাম্মা পাক্কা 2 মাস কথা বলেনি। মায়ের সাথে 2 মাস কথাই বলেনি। এটা কেমন কথা? খেয়া বিস্ময় নিয়ে বলল। সুহানা চুল এড়িয়ে বলল, এটা তো সবচেয়ে কম সময়ের জন্য। তোমাদের বিয়ের 2 মাস আগে মাম্মা, আপু আর মেজো ভাইয়ের মধ্যে কেন জানি ঝামেলা হয়েছিল। তখনও অনেক দিনের জন্য ওদের মধ্যে কথা বলা পুরোপুরি অফ ছিল। এভাবে কথা বলা অফ করে থাকা যায়? থাকা যায়। এটা কি এমন কঠিন কাজ? সাদমান আর আমি এমন কতদিন গেছে কথা না বলে থেকেছি। পরে ঠিক হয়েছে কিভাবে? এমনি এমনি। খেয়ার কথা বাড়ালো না। ও মনে মনে ভাবছে স্যামের রাগ কীভাবে ভাঙানো যায়। তাহসিন রাগ করলে যেভাবে পিঠে থাবা মেরে চকলেট দিয়ে রাগ ভাঙায়, সেভাবে করে দেখবে নাকি? কিন্তু কথা হচ্ছে, স্যামকে পিঠে একটা থাবা মারলে স্যাম যদি ওর পেশিবহুল হাত দিয়ে খেয়ার পিঠে ফিরতি একটা দেয়, তাহলে খেয়া 40 দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। নিজের পঙ্গুদশা কল্পনা করে খেয়া শিউরে উঠল। এসব চিন্তা কাঁধ ঝাঁকিয়ে ঝেড়ে ফেলল। খেয়াকে ভাবনায় বিভোর থাকতে দেখে সোহানা ওর কাঁধে হাত দিয়ে বলল, কী ভাবছো ভাবি? না, ভাবছি
এভাবে না কথা বলে কি করে থাকা যায়? সোহানা বলল, এটা তো সবচেয়ে কম সময়ের জন্য বললাম। সাদ আর আপু তো একবার কি কারণে ঝগড়া করে প্রায় 7-8 মাস কথা না বলে থেকেছে। অনেকদিন একজন আরেকজনের চেহারাও দেখেনি। আপু পাশে আসলে সাদ রুম থেকে বেরই হতো না। সাদ বের হলে আপু চলে যেত। মাম্মার মেজো ভাইয়া তাও নিজেদের চেহারা দেখে ঝগড়া হলেও কথা বলে সর্ট আউট করে ফেললেই তো হয়, না কথা বলে মুখ ফুলিয়ে থাকার কি মানে? এটা আসলে আমাদের পরিবারের ট্র্যাডিশন। মাম্মার বাবাকে জীবনে দেখিনি ফেস টু ফেস ঝগড়া করতে। নিজেদের মত না মিললে কথা বলা অফ করে দেয় এখনও। আমরাও এরকমই হয়েছি আর কি। অনেক ফ্যামিলিতে ভাই বোনদের মারপিট হয় না, আমাদের তেমন কখনোই হয়নি। আমরা জাস্ট কথা বলা অফ করে দিই। আজও মানুষ ভুল করতেই পারে, ভুলে অনেক কিছু বলে ফেলতেই পারে। মুখোমুখি কথা বলাটা বেটার না এমন করার চাইতে? কে জানে, আমি তো অমন দেখিনি, তাই বলতেও পারছি না। খেয়া ভাবনায় ডুব দিল, তবে সে ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। কলিং বেলের শব্দ শোনা গেল, তারপরই শোনা গেল দরজা খোলার শব্দ। সোনিয়া আফরোজ মাত্রই বাসায় ঢুকলেন। খেয়া উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম মা। সোনিয়া আফরোজ খেয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সোহানার দিকে তাকিয়ে বললেন, সাইম কোথায় সোহা? ভাইয়া ফ্রেশ হয়ে আসবে বলল। কাঁধের ব্যাগ জুতোর বক্সের উপর রেখে হেজাবের পিন খুলতে খুলতে নিজের রুমের দিকে পা বাড়িয়ে সোনিয়া আফরোজ মিষ্টি হেসে বললেন, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। খেয়া মাথা নাড়ালো, সোফায় বসে হেলান দিল। সোহানা মোবাইল নিয়ে সাইমকে কল করে। খেয়াও ব্যাগ থেকে ফোন বের করলো। তোটিনিকে মেসেজ করে জানিয়ে দিতে হবে। সোহানা বলল, ওয়াইফাইটা কানেক্ট করে দাও তো। সোহানা সাইমকে কল করে কানে ফোন চেপে খেয়ার ফোনে ওয়াইফাই কানেক্ট করে দিল। খেয়া তোটিনিকে মেসেজ দিয়ে ফেসবুকে ঢুকলো। সাইমের আইডিতে কী মনে করে যেন ঢুকলো, মুহূর্তেই খেয়ার চোখ বড় বড় হয়ে গেল। সাইমের ফেসবুক আইডিতে গতকালও ম্যারিড স্ট্যাটাস ছিল, এখন কিনা সিঙ্গেল লেখাটা জলজল করছে। খেয়া দাঁতের দাঁত চেপে হাত মুঠো করে ধরে, ফুঁসতে থাকেও। সাইমের আজ খবর করে ছাড়বে। একটু উল্টাপাল্টা কথা না হয় বলেই ফেলেছে, তা বলে এমন করতে হবে? খেয়া সাইমকে মেসেজ দিল, আপনি ম্যারিড স্ট্যাটাস ফুটিয়ে ফেলেছেন কেন? সাইম সিন করলো, তবে কোনো উত্তর দিল না। খেয়া এবার লিখল, আমি বেশি কথা বলি, কথা বলতে বলতে কখন কী বলি হুঁশ থাকে না। আমি তাই এমন বেফাস কথাটা বলে ফেলেছি, সরি। আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আমি কিছুই আপনাকে মিন করে বলিনি। মানুষ কত কিছুই তো বলে, সব ধরে বসে থাকলে চলে? এবার আর সিন করলো না। খেয়া অধীর আগ্রহে অপেক্ষায় রইল সাইমের কাছ থেকে কোনো উত্তর পাওয়ার আশায়। সোনিয়া আফরোজ একটু বাদে ফিরে এলেন। সাইমও তখনও ড্রয়িং রুমে এসেছে। খেয়া এক পলক তাকিয়ে বুঝতে পারল ও গোসল করে এসেছে। সোনিয়া আফরোজের হাতে একটা জুয়েলারি বক্স। সাইমকে দেখেই উনি চটলেন, তুমি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে আসতে বলেছ? সাইম সিঙ্গেল সোফায় বসে বলল, কেন, ওই রোডে তো জ্যাম থাকে না। জ্যাম না থাকলে কি হবে? ওটার অবস্থা জানো না তুমি? ভাঙাচোরা ঠক্কর করে গাড়ি চলে। তোমার জন্য যদি আমার আবার কোমর ব্যথা শুরু হয় দেখে নিও তুমি। স্যাম কপাল কুঁচকে বলল, বেশি ভাঙা না তো, অল্প। সোনিয়া আফরোজ চোখ রাঙালো। স্যাম সোফায় হেলান দিয়ে বসে বলল, ক্যারি অন। সোনিয়া আফরোজ গহনার বক্স খুললেন। চেম্বারে যাচ্ছ আজকে আর? নো। তাহলে একটু পরে গিয়ে সাইফানকে নিয়ে আসবে। আপু আসবে? সুহানা উচ্ছ্বাসের সাথে জিজ্ঞেস করলো। তাই বলল আমাকে, চেম্বার থেকে ডিরেক্ট আসবে। সাইম হেলান দিয়ে বসে মোবাইলে মুখ গুজল। খেয়ে আর চোখে তাকালো সোফার হাতলে কোনোই ঠেকিয়ে ঠোঁটের কাছে হাত রেখে মোবাইলের দিকে তাকিয়ে থাকা তার ব্যক্তিগত পুরুষটির দিকে। ভাবনা ছেদ পড়ল সোনিয়া আফরোজের ডাকে। অনেক খেয়ার জন্য কিছু স্বর্ণের গহনা কিনেছেন, সেগুলোই খেয়াকে দেখাতে ডেকেছেন। খেয়ার পছন্দ না হলে চেঞ্জ করে দেবেন, কিন্তু খেয়ার সবগুলোই পছন্দ হয়েছে। সোনিয়া আফরোজ এরপর স্যামকে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? স্যাম এক বাক্যে বলল, ভালো। খেয়া সাইমের রাগ ভাঙানোর সুযোগ খুঁজলেন, কিন্তু ফেরার সময় খেয়া, সোনিয়া আফরোজ ও সাইম একসাথে ফ্ল্যাট থেকে বের হলো। খেয়াকে প্রথমে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে তারপর সোনিয়া আফরোজকে হসপিটালের সামনে নামিয়ে সাইম চলে গেল সোনিয়ার শ্বশুরবাড়ি থেকে সাইফানকে আনতে। এই পুরো সময়ে খেয়া আর সাইমের সাথে কথা বলার সুযোগটাই পায়নি, কিন্তু খেয়া ভালো করে বুঝতে পেরেছে সাইম ওকে ইচ্ছে করে ইগনোর করছে। তাহলে এতক্ষণ ওর সামনেই তো ফোন টিপল, অথচ মেসেজটা সিন পর্যন্ত করলো না। রাত 10:30 বাজে। স্যাম সাইফানকে নিয়ে সন্ধ্যায় চলে এলো।
সোনেরা চেম্বার থেকে একটু আগে বাসায় ফিরেছে। মেয়েকে পেয়ে সাইমের মা সোনিয়া আফরোজ বেশ খুশি। নাতির ইচ্ছে অনুযায়ী চেম্বার থেকে ফিরে ও এই সময় উনি সবাইকে অভুক্ত রেখে মোরগ পোলাও রান্না করেছেন। সাইম সোফায় হেলান দিয়ে বসে মোবাইল স্ক্রল করছে। ওর পাশে সুহানাও মোবাইলে মুখ গুজে আছে। সাথে আছে সোনিয়ার 5 বছর বয়সী ছেলে সাইফান। সে সোফায় উপর হয়ে টেম্পল রান খেলছে। সাইম অনেকক্ষণ স্ক্রল করে ফেসবুক ফিড রিফ্রেশ মারতেই ওর চোখে পড়ল নুরানি জান্নাত খেয়ার আইডি থেকে মাত্রই একটা স্টোরি দেওয়া হয়েছে। সাইম ঠোঁটের কাছে হাত রেখে স্টোরিটা ক্লিক করলো। খেয়া সেই গোলাপি শাড়িটা মার্জিতভাবে পরে সুন্দর করে সেজে ছবি স্টোরি দিয়েছে। সাইম ঠোঁটের কাছে হাত ঠেকিয়ে হাসল, কিন্তু দ্বিতীয় ছবিটা আসতে ওর হাসি মিলিয়ে গেল। খেয়া ওর উড়ন্ত চুলের ভাঁজে হাত রেখে ছবিটা তুলেছে, যার ফলশ্রুতিতে ওর পেটের অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটা স্যামের মোটেও ভালো লাগলো না। নিচে আবার ছোট করে লেখা, টু মেল্ট সামওয়ান। স্যামের মনে এবার রাগ চড়ে বসল। এভাবে ছবি স্টোরি দেওয়ার কী মানে? খেয়াকে মেসেজ দিতে গিয়ে দুটো করা কথা বলার জন্য উদ্যত হতেই মাথায় অন্য চিন্তা এলো। ও সাইফানের দিকে তাকালো, নরম স্বরে ডাকলো, মামু। সাইফান তাকালো সাইমের দিকে। কি? তোমার মাম্মার ফোনটা একটু দাও তো। সাইফান ভদ্র নাদান বাচ্চা, চামাত্রে ফোনটা দিয়ে দিল। সাইম সোনারার ফেসবুকে ঢুকলো। খেয়ার আইডি সার্চ করে স্টোরি দেখলো। ওখানে স্রেফ একটা ছবি। প্রথমটা, যেটা দেখে সাইমের ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। দ্বিতীয় ছবিটা নেই। ব্যাপারটা সাইম ধরে ফেলেছে। সাইমের ঠোঁটে এবার কুটিল হাসি ফুটে উঠল। সাইমান বোকা বোকা সরে বলল, হাসো কেন? এমনি ধরো, তুমি খেলো। সাইম সার্চ অপশান থেকে খেয়ার আইডি সার্চ হিস্ট্রি থেকে ডিলিট করে দিয়ে সাইফানকে ফোনটা ফেরত দিয়ে দিল। সাইফান খেলায় মন দিল। সুহানা তখনই সাইমকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ভাবির স্টোরি দেখেছ? ভাবিকে অনেক সুন্দর লাগছে। না দেখিনি, কে স্টোরি দিয়েছে? সোহানা নিজের মোবাইল সাইমের দিকে বাড়িয়ে দিল। সাইম যা দেখার দেখল। ওখানেও স্রেফ একটাই ছবি। সাইম সোহানাকে মোবাইল দিয়ে দিল। সামান্য মাথা নেড়ে বলল, সুন্দর। সাইমকে সেন্টার টেবিল থেকে মাম্মার ফোনটা নিতে দেখে সোহানা মনে মনে ভাইয়াকে বকাঝকা করল। এভাবে নিজের স্ত্রীর ছবি দেখে বেরসিকের মতো কে কমপ্লিমেন্ট দেয় ভাই? সাইম সোফার হাতলে কোণে ঠেকে ঠোঁটের কাছে হাত রেখে সোনিয়া আফরোজের আইডি থেকেও খেয়ার স্টোরি দেখল। সেখানেও একটাই ছবি স্টোরিতে দেওয়া। সাইম মোবাইল রেখে দিল। সুকৌশলে ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করে ফেলল। তারপর নিজের ফোন দিয়ে খেয়ার সেই বিশেষ ছবিটার স্ক্রিনশট তুলে রাখল। এরপর স্টোরিটায় একটা রিপ্লাই দিয়ে মনে মনে হাসতে হাসতে সোফা থেকে উঠে সাদমানের রুমের দিকে পা বাড়ালো। একটু বিছানার টান টান হওয়া প্রয়োজন। মেয়েটাকে আজকের রাতটা নাচানো যাক, বউকে একটু নাচানোই যায়, খুব বেশি ক্ষতি হবে কি? এদিকে খেয়া মার্জিতভাবে তোলা ছবিটা পাবলিকালি স্টোরি দিলেও নিজের মান সম্মানের তোয়াক্কা না করে ক্রিঞ্জ ক্যাপশন দিয়ে স্রেফ একজন বাদে সবাইকে হাইড করে সে উদ্ভট ছবিটা স্টোরি দিয়েছিল। পড়ার টেবিলে বসে বই খোলা রেখে ও অপেক্ষা করছিল সে একজন কখন স্টোরিটা দেখবে। স্টোরি দেওয়ার 2 মিনিটের মাথায় খেয়ার স্টোরি কাঙ্ক্ষিত মানুষটির কাছে পৌঁছে গেল। খেয়া তখন থেকে উত্তরের অপেক্ষায় ক্রমাগত পানারা ছিল। বেশ কিছুক্ষণ পর খেয়ার ফোনে কাঙ্ক্ষিত সেই রিপ্লাইটা এলো, বেটার লাক নেক্সট টাইম। অনেকে আমাকে ক্যারেক্টারলেস ভাবলেও আমি তা নই যে এইসব ছবি দেখলে গলে যাব। খেয়ার রাগে দাঁত কিরমির করলো। সেদিন রাতে সাইম যখন ওর কানে কানে আলতু ফালতু লজ্জায় লাল হতে হবে এমন সব ধরনের কমপ্লিমেন্ট দিচ্ছিল, তখন তো ওকে স্রেফ ক্যারেক্টারলেস নয়, ক্যারেক্টারলেসের আব্বা মনে হচ্ছিল। খেয়া স্টোরিটা ডিলিট করে দিল। একই সাথে সাইমকে ব্লক মারতেও ভুলো না। রেগে চেঁচিয়ে উঠল, শালা, তোর থেকে বড় ক্যারেক্টারলেস এ দুনিয়ার একটাও নেই। বই খুলে বইয়ের ইংরেজি বর্ণে লেখা বাক্যগুলোর দিকে মন দিতে গিয়েও পারছে না। মোবাইলটা জেদ করে বিছানায় ছুঁড়ে মেরে বিড়বিড়িয়ে বলল, আমি যদি আর তোকে মানাতে চেয়েছি, নিজে অযথা কারণে রাগ করে নিজেই ঠিক হওয়া শালা। দাম দিয়েছিলাম, গায়ে লাগেনি না, মারা খা। কিন্তু পরক্ষণেই খেয়ার বুকটা কেমন যেন ধক করে উঠল। সবাই তো সবটা সহজভাবে নিতে পারে না। সাইমও হয়তো নিতে পারেনি, ওর হয়তো মেয়েলিগোতে লেগেছে। খেয়া বিয়ের কথা সবাইকে না জানানোয় তারপর গাড়িতে ফরফর করে ডাক্তারদের ক্যারেক্টার নিয়ে অমন আজে বাজে কথা বলায় খেয়ার একদমই উচিত হয়নি। মানুষটার সম্পর্কে ঠিকঠাকভাবে সবটা না জেনে নিজের খোলস এভাবে মনের ভেতর থেকে থাকা সবগুলো কথা খুলে বলা।
খেয়া যাদের সাথে ফ্রি তাদের সবাই জানে খেয়া একবার কথা শুরু করলে ফরফর করতেই থাকে। খেয়ার স্বভাবই তা কারোর সাথে ফ্রি হয়ে গেলে বেশি কথা বলা। কিন্তু হার্শ রিয়েলিটি এটাই যে সায়েমকেও কতটুকুই বা চেনে যে এত সহজভাবে কথা বলা শুরু করে দিয়েছিল। মনের দিক থেকে ওরা একে অপরের কতটুকু চিনেছে। সায়েমের পছন্দের রং কালো, পছন্দের খাবার বিরিয়ানি। এটা ছাড়া ও আর জানেটাই বা কি যে সায়েমকে একদম ক্লোজ ভাবা শুরু করে বকবক করে শুরু করে দিয়েছিল। একদমই উচিত হয়নি বিয়ের 15 দিনের মাথায় ফরফর করে ওঠা। খেয়ার ইচ্ছে করলো নিজের গালে ঠাঁটিয়ে একটা চড় মারতে। খেয়া বিড়বিড় করলো, খেয়া একটা ইম্যাচিওর হদ্দ, খেয়া একটা ইম্যাচিওর হদ্দ, খেয়া একটা ইম্যাচিওর হদ্দ। ও আর ফরফর করবে না, আর ফরফর করবে না, আর করবে না। খেয়া বই বন্ধ করে তটিনের জন্য দরজা খোলা রেখে মুখে বালিশ চেপে শুয়ে পড়ল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলেও তা পারল না। তটিনী খেতে আসার জন্য ডাকলেও গেল না। তটিনী খেয়ার এই ডিপ্রেশনে ভোগার খবর লাগিয়েছে রাহেলা বানুকে। রাহেলা বানু আবার অতিরিক্ত উত্তেজিত হয়ে নিজের মাজা ব্যথার কথা জানাতে সায়েমকে কল করে কথার ছলে ছলে ব্যথার কথা বলে আবার তিলকে তাল বানিয়ে লাগিয়েছেন। খেয়ে আবারও ডিপ্রেশনে পড়ে গেছে। চলে গিয়েও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।